রংপুর রাইডার্স যে রিদমটা নিয়ে শুরু করেছিল, রংপুর রাইডার্স বিপিএল এর শুরুর আগে যখন গ্লোবাল সুপার লিগে একটা বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি লিগের চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরলো, এবং বাংলাদেশ ক্রিকেট হিস্টোরি যদি আমরা দেখি, সেখানে কিন্তু সবচেয়ে বড় অর্জনগুলোর মধ্যে এই গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন হওয়া রংপুর রাইডার্সের এটাই সবচেয়ে বড় অর্জন বলে ধরে নেওয়া হবে যদি ফ্র্যাঞ্চাইজি লিগগুলা দিয়ে খেয়াল করি। সেখানে যে আত্মবিশ্বাস নিয়ে শুরু করলো রংপুর, সেই আত্মবিশ্বাসের কিন্তু একটা ফল আমরা কয়েকটা ম্যাচে কিন্তু দেখতে পারলাম। সেখানে টানা 8টা ম্যাচ কিন্তু রংপুর রাইডার্স জয়লাভ করলো, এবং যেখানে তারা এই মোমেন্টামটাকে কেন জানি তারা ধরে রাখতে পারলো না। এই রিদমটাকে ধরে না রাখার পিছনের কারণ এবং টেকনিক্যাল ইস্যু বলেন, বা দেশীয় খেলোয়াড়দের পারফরমেন্স বলেন এবং বিদেশি খেলোয়াড়দের পারফরমেন্স বলেন, কোনো কিছুর প্রভাব কি দলের উপর পড়তেছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু আলোচনা করার চেষ্টা করবো আজকে। পুরো ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন। এবং সেখানে যদি আমরা দেখি, প্রথম 8টা ম্যাচে তারা জয়লাভ করলো, এবং পরের 4টা ম্যাচে তারা একদমই নাস্তানাবুদ হলো, পরের 4টে ম্যাচে একদম জয়হীন। দলটা পয়েন্ট টেবিলের টপার পজিশনে ধরে রাখার কথা ছিল, টপ 1 টপ 2-র মধ্যে। সে দলটা এখন টপার পজিশন 2য় নম্বর অবস্থান ধরে রাখতে পারবে কিনা, এবং একটা টুর্নামেন্টের যে নিয়ম অনুযায়ী, যে ফিক্সচার অনুযায়ী, যেখানে আমরা দেখতে পাই টপ 1 এবং টপ 2 পজিশনের দলগুলোর ক্ষেত্রে ফাইনালে কোয়ালিফাই করার জন্য একটা বাড়তি অ্যাডভান্টেজ কিন্তু পায়। সেই জায়গায় রংপুর রাইডার্সের একটা সুবর্ণ সুযোগ কিন্তু তৈরি হয়েছিল, কিন্তু সেখানে টপ 2 পজিশনটা ধরে রাখতে পারবে কিনা, কারণ ঘাড়ে একদম নিঃশ্বাস ফেলতেছে চট্টগ্রাম কিংস। চট্টগ্রাম কিংসের কিন্তু 11 ম্যাচে 14 পয়েন্ট, এবং সর্বশেষ ম্যাচটা যদি তারা জয়লাভ করে, তারা কিন্তু রান রেটে রংপুরের থেকে অনেকটা এগিয়ে যাবে। রংপুর ইতিমধ্যে কিন্তু 12টা ম্যাচ খেলে ফেলেছে, তাদের পয়েন্ট কিন্তু 16, কিন্তু তারা কিন্তু রান রেটে অন্যত্রে যদি চট্টগ্রাম কিংস শেষ ম্যাচটা জয়লাভ করে, তাহলে রংপুর রাইডার্সকে টপ 2 পজিশনটা তাদেরকে ছেড়ে দিতে হবে, এবং সেই জায়গায় তারা অনেকটা লুজার হয়ে যাবে, বা সেই জায়গায় তাদের ফাইনালে কোয়ালিফাই করাটা অনেকটা রিস্ক হয়ে যাবে। তো সেই রংপুর রাইডার্সের লাস্ট ম্যাচটা যখন খুলনা টাইগার্সের বিপক্ষে, এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, যে ম্যাচটা বললামই তো টপ 2 পজিশন ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ ছিল। প্রথমে খুলনা টাইগার্স ব্যাট করতে নামে 220 রান সংগ্রহ করে 4 উইকেট হারিয়ে, এবং 220 বা 200 প্লাস যখন আপনি স্কোরকে যখন আপনি চেস করতে যাবেন, তখন কিন্তু আপনার মিনিমাম 3 থেকে 4 ওভার কিন্তু আপনার রান কিন্তু 18 প্লাস বা 20 করে রান তুলতে হবে, মিনিমাম 4টে ওভার, এবং সেই 4টে ওভারকে কিন্তু আপনার টার্গেট করতে হবে। সেটা পেস বোলিং হতে পারে, সেটা স্পিন বোলিং হতে পারে, কিন্তু সেই 4টা ওভার যদি আপনি এরকম একটা রান তুলতে পারেন, তাহলে আপনার যে প্রতি ওভারের রান রেটের যে একটা চাপ, সেই চাপটা কমে আসবে, এবং ম্যাচটা কিন্তু অনেকটা এগিয়ে যাবে এবং সেই টার্গেটটার দিকে। তখন কিন্তু আপনার জয় তুলে নিতে অনেকটা সুবিধা হবে। খুলনা টাইগার্স ব্যাট করতে নামে 220 রান সংগ্রহ করেছে 4 উইকেট হারিয়ে, এবং সেখানে তারা যেভাবে অ্যাটাকিং ক্রিকেটটা খেলে খুলনা টাইগার্স, এবং যে অ্যাগ্রেসিভ ক্রিকেটটা, যে টি20 একদম স্পেশাল ক্রিকেট বলতে যেটা বোঝায়, একদম পাওয়ার হিটিং ক্রিকেট, সেটাই কিন্তু খুলনা টাইগার্স খেললো। এবং খুলনা টাইগার্স এরকম একটা ক্রুশিয়াল মোমেন্টে, যাদের দলে জয় ছাড়া কোনো কথা নেই, তাদেরকে জয় তুলে নিতে হবে, সেরকম ম্যাচে তারা যেভাবে কনফিডেন্সটাকে ধরে রেখে তারা যেভাবে রান করলো। এবং আমরা যদি দেখি, মেহেদী হাসান মিরাজ 12 বলে 21 রান, মেহেদী হাসান মিরাজ কিন্তু ওপেনিং এ খেলে, এবং তারপর নাইম শেখ, পুরো টুর্নামেন্ট জুড়ে নাইম শেখ ততটা ভালো পারফর্ম করতে না পারলে, এরকম ম্যাচে এসে কিন্তু নাইম শেখ ঠিক তার পারফরমেন্সটা বের করলেন, এবং তিনি করলেন 62 বলে 111 রান। এবং আমরা যদি দেখি বৈশিষ্ট্য, তিনি করলেন 21 বলে কিন্তু 36 রান। তো এই রানটার উপর ভর করে, এবং সবচেয়ে যে কথাটা, খুলনা টাইগার্সের ব্যাটসম্যানদের মধ্যে মাহিদুল ইসলাম অঙ্কন অসাধারণ ফিনিশিং দিচ্ছিলেন, এবং তিনি মিডল ওভারে যেভাবে রান করতেছিলেন সেটা কিন্তু চোখে পড়ার মতো, এবং 15 বলে 29 রান করলেন, অসাধারণ একটা ফিনিশিং দিয়েছিলেন। এবং সেই রানগুলোর উপর ভিত্তি করেই কিন্তু খুলনা টাইগার্স 220 রান সংগ্রহ করে রংপুরের বিপক্ষে। এবং সেখানে যদি আমরা দেখি, রংপুরের বলারদের উপর খুবই চড়া হয় সাইফুদ্দিন, এবং মাহাদি বলেন, তারপর আকিব জাভেদ বলেন, নাহিদ রানা বলে, সবাই কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায় ইকোনমিক্যাল দিক থেকে। তো খুলনা টাইগার্সের কিন্তু প্রথম পাওয়ার প্লেতে তারা 51 রান কিন্তু সংগ্রহ করে 1 উইকেটের বিনিময়।
তারপরে যদি আমরা দেখি তাদের তৃতীয় এবং চতুর্থ উইকেট একটা জুটি তৈরি করে, এই জুটিটাই কিন্তু খুলনা টাইগার্সকে ভালো একটা টোটালের দিকে নিয়ে যায়। সেখানে নাইম এবং বশিষ্ঠ যদি এই দুইটা এই জুটিটার দিকে দেখি, 108 রান এই জুটিটা থেকে আসে এবং 45 বল থেকে 108 রান, যেখানে ডাবল রান চলে আসে। তারপরে আমরা যদি দেখি এই মিডিল ওভারে এই রানগুলো চলে আসে এবং তারা কিন্তু এই জুটিটাকে কিন্তু ক্যারি করে এবং রানেরটাকে কিন্তু তারা হচ্ছে ইনক্রিজ করে। নাইম এবং অঙ্কনের মাঝেও কিন্তু 69 রানের একটা জুটি হয়, সেখানে কিন্তু 29 বলে, সেখানেও ধরতে গেলে কিন্তু ডাবল রান তারা তুলে বলের থেকে। তো সেই জায়গাটাতে হচ্ছে খুলনা টাইগার্স কিন্তু ভালো একটা ভিত করে দেয় এবং খুলনা টাইগার্সের সেই টার্গেটে কিন্তু রংপুর রাইডার্সের যেরকম তারা গত ম্যাচগুলোতে তাদের হচ্ছে টপ অর্ডার ব্যাটসম্যানদের কলাপস করা, সেইভাবেই তারা কিন্তু আবার সেই টপ অর্ডার ব্যাটসম্যানগুলো কলাপস করতেছিল। তারপর যেখানে দেশীয় খেলোয়াড়দের ফর্মহীনতা এবং বিদেশি খেলোয়াড়দের যে চলে যাওয়া, অ্যালেক্স হেলস বলেন, আপনার খুশদিল শাহ বলেন, খুশদিল শাহ কিন্তু ব্যাটে বলে অসাধারণ ছিল। সেই খুশদিল শাহ এবং ইফতেকারের মধ্যে মিডিল ওভারে যে জুটিগুলো তৈরি হয়েছিল, যে জুটিগুলা যেভাবে তারা ক্যারি করেছিল, সেই জুটিটা কিন্তু লাস্ট 3-4টা ম্যাচে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। তো সেখানে যে লোকাল প্লেয়ারদের যে একটা বড় ধরনের ল্যাকিংস কিন্তু কাজ করতেছে, লোকাল প্লেয়াররা কিন্তু সেখানে রান পাচ্ছে না, সেটাই কিন্তু রংপুর রাইডার্সের জন্য বড় একটা মানে চিন্তার বিষয়, যে লোকাল প্লেয়ারদের রান না পাওয়া। এখানে অ্যালেক্স হেলস যাওয়ার পর সাইফ হাসান অনেকটা ফর্মহীন হয়ে পড়া। তো সাইফ হাসানের এরকম ফর্মহীন আপনার তারপর ওপেনিং স্লটটা নিয়ে বারবার যখন কলাপস করতেছে, ওপেনিং স্লটটা নিয়ে বারবার যখন এক্সচেঞ্জ করেও কোনো সাকসেস আসতেছে না, সেটাই কিন্তু রংপুর রাইডার্সের অনেক বড় একটা চিন্তার বিষয়। এবং রংপুর রাইডার্সের আমরা যদি বোলিং ডিপার্টমেন্ট দেখি, সেখানে আকিব জাভেদ ব্যতীত লাস্ট কয়েকটা ম্যাচে কিন্তু সেরকম ভাবে বলের যে বৈচিত্র্য, বলের যে অপোনেন্ট টিমকে যে অ্যাটাকিং ক্রিকেটটা চেপে রাখা, ব্যাটসম্যানদের চেপে রাখার জন্য যে অ্যাটাকিং বলগুলো, সেগুলো কিন্তু আকিব জাভেদ ছাড়া কিন্তু অন্য কেউ করতে পারতেছে না। তো সেই জায়গায় মনে হয় অনেকটা ব্যাকফুটে রংপুর রাইডার্স। এবং নাহিদ রানার বৈচিত্র্যময় বলগুলো কিন্তু আমরা পাচ্ছি না, তার যে গতির সাথে বলের ভেরিয়েশনটা সেটা কিন্তু পাচ্ছি না। এবং শেখ মেহেদি মানে যতটা না স্পিনে তিনি করতেছেন, কিন্তু তার বাকি যে স্পিনার গুলা সেই জায়গায় কিন্তু কাজ করতে পারত। সরকার কিন্তু একটা ভালো শুরু করেছিল, কিন্তু সৌম্য সরকার 48 বলে 74 রান একটা ইনিংস খেলে, কিন্তু সৌম্য সরকারকে সেই সাপোর্টটা দেওয়ার মতো, কারণ আপনি এরকম যখন বিগ টোটালটাকে চেস করতে যাবেন, তখন আপনার কিন্তু একটা জুটি তৈরি করতে হবে এবং সেই জুটিটার কিন্তু দুইজন ব্যাটসম্যানকেই হচ্ছে অ্যাটাকিং ক্রিকেটটা খেলতে হবে। শুধু এক প্রান্ত থেকে সেফ জোন থাকবে, এক প্রান্ত হচ্ছে অ্যাটাকিং ক্রিকেট খেলবে, এরকমটা করলে কিন্তু হবে না। কিন্তু সেই জায়গায় সৌম্য সরকার কিন্তু সেই সাপোর্টটা কিন্তু পায়নি, সেই জুটিটা তৈরি করার মতো কিন্তু কেউ সেই সাপোর্টটা দিতে পারেনি। এবং 72 রানে 3 উইকেট পড়লো। তারপরে 108 রানের মধ্যে মাহাদি নুরুল হাসান সোহান আউট হলো এবং 152 রানের মধ্যে যখন সপ্তম এবং অষ্টম উইকেট সাইফুদ্দিন এবং আইজুল হাকিম তামিম আউট হয়ে গেল, তখন রংপুর রাইডার্স 220 রান টার্গেটে 174 রান করলো এবং 45 রানের একটা পরাজয় কিন্তু বরণ করলো। এবং সেই জায়গায় রংপুর রাইডার্সের যে লাস্ট 4টা ম্যাচে পরাজয়, এবং এই রংপুর রাইডার্স হচ্ছে ফাইনালে কোয়ালিফাই করাটা কিন্তু অনেকটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ালো, অনেকটা চ্যালেঞ্জিং। সেখানে এই কনফিডেন্সটা কিন্তু রিকভার করা, এই রিদমটাকে ফিরিয়ে নিয়ে আসা কিন্তু রংপুরের জন্য অনেকটা চ্যালেঞ্জিং। তো সেই জায়গায় রংপুর রাইডার্স সেভাবে জয়ে ফিরতে পারবে কিনা, এবং তাদের জয়ে ফেরাটা অনেক বেশি জরুরি। এবং প্লে অফের ম্যাচে রংপুর রাইডার্স সেই রিদমটা ফিরে পাবে এবং রংপুরের জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।